স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে বাংলাদেশ পাকিস্তান ঢাকা টেস্টের খবর। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। বৃষ্টি বাধায় দিনের অধিকাংশ সময়ই খেলা হয়নি, ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এখন ১৭৯ রান। ৫৮ রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম নট আউট ১৬ রানে। টানা পঞ্চম 50 তুলে ৫৬ রান করে আউট হয়েছেন মুমিনুল হক। আগের দিনের ওভারের ঘাটতি মেটাতে চতুর্থ দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হয় খেলা। খেলতে নেমে আবারও ব্যর্থ হন সাদমান ও মাহমুদুল হাসান জয় ৫ আর সাদমান ১০ রানে ফিরলে ২৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হককে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন নাজমুল হোসেন শান্ত। ২ ইনফর্ম ব্যাটারের দৃঢ়তায় ২ উইকেটে ৯৩ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু এরপরে শুরু হয় বৃষ্টি। শুরুতে হালকা বৃষ্টি হলেও সময়ের সাথে বেড়েছে বৃষ্টির গতি, সেই সাথে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত। মোট ১৮৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ৩টা ৪৫ মিনিটে আবারও শুরু হয় খেলা। ম্যাচ জিততে হলে এই সেশনে দ্রুত রান তোলাটা জরুরি ছিল, কিন্তু শান্ত আর মুমিনুল ঝুঁকি নেননি। ১০১ বলে 50 করেন মুমিনুল আর শান্ত হাফ সেঞ্চুরি পান ৯০ বলে। ৫৬ রান করে মুমিনুল শাহিন আফ্রিদির পেসে কাটা পড়লে ১২৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। দিনের শেষ ভাগটা ছিল ম্যাড়মেড়ে। পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই খেলেছে নিরাপদ ক্রিকেট, যার ফলে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়ালো ১৭৯। শেষ দিনে অন্তত আরও এক সেশন খেলবে বাংলাদেশ, সেটাই অনুমেয়। আর সেটা হলে ম্যাচের ফল পেতে বাংলাদেশি বোলারদের অতিমানবীয় কিছু করে দেখানোর বিকল্প নেই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তানকে এই টেস্টে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। উইকেটের সাহায্য নিয়ে পঞ্চম দিনের সকালে ভালো ব্যাট করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে আশা তার। স্লো তো খেলে নাই, টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, আনকন্ট্রোলেবল জিনিস। কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। এখন আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি। এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং ৭০-৭৫ ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় ৯৮ ওভার খেলার অপরচুনিটি থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। ঢাকা টেস্টের উইকেটের প্রশংসা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সাথে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও মন জয় করেছে সবার, বলছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। জানিয়েছেন সিলেট টেস্টেও হবে স্পোর্টিং উইকেট। ঢাকা টেস্টের লড়াই গড়িয়েছে পঞ্চম দিনে। মিরপুরের এবারের উইকেট প্রশংসিত হচ্ছে। অনেকে একে বলছেন টেস্টের জন্য আদর্শ পিচ, যেখানে ব্যাটার বলার দুই ডিপার্টমেন্টের জন্যই আছে সহায়তা। সবার মতোই উইকেট নিয়ে খুশি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য বলছেন খোদ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে মিরপুরের ড্রেনেজ সিস্টেমও ইতিমধ্যে হচ্ছে প্রশংসিত। উইকেটটা এমন যে কোনো দেশে গেলে এই ধরনের উইকেটই আমরা ফেস করি, সুতরাং এখান থেকে যদি আমরা অভ্যস্ত হই আলটিমেটলি আমাদের দেশের ক্রিকেটারই অনেক উপকৃত হবে। পাকিস্তান টিমের অনেক সদস্য এসছে, বোর্ডের অনেক সদস্যরা এসছে, পিসিবি চেয়ারম্যান এসে, তারাও কিন্তু অনেকটা অবাক যে বাংলাদেশের মাঠগুলি কিভাবে এত দ্রুত তৈরি হয়ে যাচ্ছে। ঢাকায় যখন মাঠের খেলায় ব্যস্ত বাংলাদেশ পাকিস্তান, তখন সিলেটে দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে কাজ শুরু করেছে গ্রাউন্ডস টিম। ইতিমধ্যেই উইকেটের কাজ তদারকি করতে সিলেট গেছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হ্যামিং। সিলেটেও স্পোর্টিং উইকেট হবে বলছেন রফিকুল ইসলাম বাবু। উইকেট নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, ভালো উইকেট থাকবে, যেটার জন্য আমি অলরেডি টনি হ্যামিংরে অলরেডি পাঠানোর জন্য ব্যবস্থা করেছি এবং তাকে বলেছি যে তুমি সিলেটের উইকেটটাও দেখো। কন্টিনিউয়াসলি মাঠে কিন্তু খেলা গড়াচ্ছে। দেখেন অনেক পরিশ্রম হলে আমাদের গ্রাউন্ডসম্যানরা যে কষ্ট করছে, কিউরেটর যে কষ্ট করছে, এটা ইনশাল্লাহ তারা এটার জন্য রিওয়ার্ড পাবে।
মিরপুর টেস্টে সুবিধাজনক জায়গায় বাংলাদেশ বলাই যায়। বৃষ্টি বাগড়া না দিলে এই ম্যাচের ফলাফল হতো নিশ্চিত। তবে এখনো ম্যাচের রেজাল্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। 250 রানের টার্গেট দিয়ে শেষ দিন পিচের সহায়তায় পাকিস্তানকে দ্রুত অল আউট করলে জয় পাওয়া সম্ভব, তবে কাজটা কঠিন। বিসিবি কর্মকর্তাদের ভাবনাটাও একই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, একদম শেষ বল গড়া না পর্যন্ত কিছু বলা যায় না। তারপরে আমি বলবো যে আমরা যে রান লিড নিয়েছি এটা যদি আমরা কন্টিনিউ করি, একটা ইনশাল্লাহ এটা জয় আসার সম্ভাবনা যথেষ্ট আছে। এদিকে ঢাকা টেস্ট চলাকালীন বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠকে কি নিয়ে কথা হয়েছে সেটা গোপনীয় রাখছে দুই বোর্ড, তবে সুসম্পর্ক বজায় রাখতে চায় দুই পক্ষই। বাংলাদেশ ক্রিকেট बोर्ड के साथ और वैसे হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে 3 সদস্যের কমিটি ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহ। কমিটির অন্য 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গজাই মার্মা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রায় 300 জন কোচের সিভি যাচাই বাছাই শেষে কমে এসে দাঁড়িয়েছে 6-এ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নির্বাচনে বাফুফের মাথার ঘাম ঝরছে এখনো। আগামী 4 দিনের মধ্যে এখান থেকে চূড়ান্ত করতে হবে একজনকে। কারা আছেন সেই শর্ট লিস্টে বিস্তারিত জানবো প্রতিবেদনে। হামজা সুমিতদের কোচ কে হচ্ছেন বাংলাদেশের ফুটবলে, এটাই এখন সবচাইতে হট টপিক। গতকাল রবিবার 11 জন থেকে 6 জনের শর্ট লিস্টের 3 জনের নাম জানিয়েছিলাম, যাদের মধ্যে ছিলেন ক্রিস কোলম্যান, অ্যান্টন হে এবং টম কনসেনসাও। এবার জানিয়ে দিব বাকি 3 জনের নাম। কারা আছেন সেই লিস্টে? তালিকার 4-এ আছেন ইংলিশ টেকনিক্যাল কোচ টম কুলশো। এই কোচ এর আগে স্টিফেন জেরার্ডের সঙ্গে কাজ করেছেন অ্যাস্টন ভিলা, রেঞ্জার্স এবং লিভারপুলের মতো বড় ইংলিশ ক্লাবের সঙ্গে। তালিকার 5 নম্বরে আছেন জার্মান কোচ হ্যান্স মাইকেল উইস। এই কোচ পূর্বে লাওস ও ফিলিপাইন জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তালিকার 6 নম্বরে আছেন আরেক জার্মান কোচ মাইকেল নিস। এই কোচ পূর্বে রুয়ান্ডা এবং জিম্বাবুয়ে জাতীয় দলে কাজ করেছেন। তার মানে সর্বমোট 6 কোচের 3 জন হচ্ছেন জার্মান এবং 1 জন করে হচ্ছেন পর্তুগাল, ওয়েলস এবং ইংলিশ কোচ। তবে সূত্রের খবর বলছে বাফুফের শর্টলিস্ট যত ছোট হচ্ছে ততই কিন্তু বাফুফের কর্তারা দালালদের খপ্পরে পড়ছেন। আপনারা জানেন 15 মের মধ্যে কিন্তু এই 6 জন থেকে একজনকেই বেছে নেবে বাফুফে হামজা সুমিতদের ভবিষ্যৎ কোচ হিসাবে। আগামী 5 দিন এই কোচদের সঙ্গে নানা রকম বৈঠকে দর কষাকষি হবে, সুবিধা অসুবিধা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ কোচ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। 2026 ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বে শক্তিশালী বিকল্প হয়ে এসেছে দূরদর্শন স্পোর্টস। ব্রডকাস্টারদের মধ্যে শেষ পর্যন্ত চুক্তি না হলে ফিফার থেকে স্বত্ব কিনে খেলা প্রচার করতে পারে ভারত সরকার। দেশটির আইন অনুযায়ী অলিম্পিক বা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট সম্প্রচারের বাধ্যবাধকতা রয়েছে। এবারের বিশ্বকাপে উত্তর আমেরিকার সময়ের সাথে পার্থক্যের কারণে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলো। ভারতের বড় বাজারের জন্য $100 মিলিয়ন দাবি করা হলেও $20 মিলিয়ন আশেপাশে বিড করে তারা, যা প্রত্যাখ্যান করে ফিফা। শেষ পর্যন্ত যদি স্বত্ব বিক্রি না হয় তবে ভারত জুড়ে বিশ্বকাপ সম্প্রচারের একমাত্র মাধ্যম হবে দূরদর্শন স্পোর্টস। ফলে 140 কোটি মানুষ কোনো সাবস্ক্রিপশন ছাড়াই সুযোগ পাবে খেলা দেখার। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন রূপে সাজছে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। কৃত্রিম ঘাস সরিয়ে সেখানে বসানো হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ন্যাচারাল ঘাস, যা তৈরি করা হয়েছে দীর্ঘ 10 মাস ধরে। আগামী 13 জুন এই মাঠে মুখোমুখি হবে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও মরক্কো। উত্তর আমেরিকার 3 দেশে ফুটবল মহাযজ্ঞের অন্যতম কেন্দ্রবিন্দু এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যেখানে শেষ হয়েছে বিশ্বকাপের বিশেষ পিচ বসানোর কাজ। কৃত্রিম টার্ফ সরিয়ে মেটলাইফকে সাজানো হচ্ছে একদম খাঁটি প্রাকৃতিক ঘাসে।
পাহাড় সমান চ্যালেঞ্জ পাড়ি দিয়ে এই ঘাস আনা হয়েছে উত্তর ক্যারোলিনা থেকে। দীর্ঘ 10 মাস ধরে নিবিড় পর্যবেক্ষণে তাহোমা 31 প্রজাতির বারমুডা ঘাস চাষ করা হয়েছে। এরপর 14 ঘন্টার দীর্ঘ সড়ক পথে লরিতে করে আনা হয়েছে ঘাসের বিশাল সব রোল। মাঠে এই রোলগুলো বিছাতে সময় লেগেছে প্রায় 8 থেকে 10 ঘন্টা। ফার্ম থেকে রওনা হওয়ার 12 ঘন্টা আগে এই ঘাসগুলো কাটা হয়। এরপর 12 থেকে 14 ঘন্টা ভ্রমণ শেষে সেগুলো স্টেডিয়ামে পৌঁছায়। এক একটি ধাপে 13 থেকে 14টি ট্রাক ঘাস নিয়ে আসে। 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এই রোলগুলো ঠিকমতো বিছিয়ে দিতে। ঘাসগুলো বড় বড় আয়তাকার টুকরো বা রোলে আনা হয়েছে। এই টুকরোগুলো বসানোর পর একটি বিশেষ সেলাই মেশিন দিয়ে সেগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এবং মাঠ যেন থাকে পুরো এক গালিচার মতো। মাঠ তৈরির এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। ঘাস বসানোর আগে মাটির নিচে 18 থেকে 24 ইঞ্চি বালুর আস্তরণ দেওয়া হয়েছে। বালুর স্তরের নিচে বসানো হয়েছে অত্যাধুনিক সেচ এবং ড্রেনেজ সিস্টেম। এছাড়া আছে ভ্যাকুয়াম ভেন্টিলেশন প্রযুক্তি, যা অতিরিক্ত বৃষ্টিতেও শুকিয়ে ফেলবে মাঠকে। আগামী 13 জুন এই মাঠেই মুখোমুখি হবে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও মরক্কো। মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হবে মোট 8টি ম্যাচ, যার মধ্যে 19 জুলাইয়ের সেই কাঙ্ক্ষিত ফাইনাল একটি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 48 দলের গোলকধাঁধা আর হিসাব নিকাশের মহারণে কারোর লক্ষ্য সান্টা ক্লারা তো কারোর চোখে কেবলই নিউ ইয়র্কের ম্যাটলাইফ স্টেডিয়াম। নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যান বলছে ব্রাজিল, স্পেন কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য নকআউট যেন কেবল সময়ের ব্যাপার। ফ্রান্স ও ইংল্যান্ডের স্বপ্নের ফাইনালে ওঠার লড়াই কি পারবে সব সমীকরণ মেলাতে? তবে ডেটা আর প্রেডিকশনের ভিড়ে ফুটবল কিন্তু চিরকালই অনিশ্চয়তার নাম, যেখানে 1% সম্ভাবনাও লিখে দিতে পারে নতুন ইতিহাস। ফুটবলের দামামা বাজছে উত্তর আমেরিকায়, কারণ বিশ্বকাপের 48টি দল এখন এক গোলকধাঁধায়। কার হাতে উঠবে ট্রফি তার চেয়েও বড় প্রশ্ন এখন কে কোথায় লড়বে। মেক্সিকো থেকে মায়ামি, ভ্যাঙ্কুভার থেকে নিউ ইয়র্ক শহরগুলো কাঁপছে ফুটবল জ্বরে। আপনি যাকে বাজির ঘোড়া ভাবছেন সেই দল কি পূরণ করতে পারবে আপনার স্বপ্ন? নিউ ইয়র্ক টাইমসের পরিসংখ্যানের কাঠছেড়া ও গাণিতিক হিসাবে ফেভারিটরাই কিন্তু এগিয়ে। গ্রুপ সি থেকে ব্রাজিলের রাউন্ড অফ 32-এ যাওয়ার সম্ভাবনা 99%। ঠিক একই দাপট নিয়ে দাঁড়িয়ে আছে 2010-এর চ্যাম্পিয়ন স্পেন। নিশ্চিত হয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার ভাগ্য। 98% সম্ভাবনা নিয়ে তারা নকআউটের প্রহর গুনছে। নেদারল্যান্ডসের 56% সম্ভাবনা রয়েছে হিউস্টনে খেলার, অর্থাৎ এক গোল এদিক সেদিক হলেই বদলে যাবে 3000 মাইলের দূরত্ব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য হিসাবটা আরও জটিল। যদি তারা গ্রুপ সেরা হয় তবে তাদের গন্তব্য ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা, আর যদি রানার্স আপ হয় তবে গোছাতে হবে ব্যাকপ্যাক। এদিকে সবার চোখ এখন নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। 19 জুলাইয়ের সেই স্বপ্নের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে এমবাপ্পের ফ্রান্স, সেই স্বপ্নের জাল বুনছে হ্যারি কেইনের ইংল্যান্ড। নকআউট রাউন্ডের শুরুতেই ফ্রান্সের এখানে খেলার সম্ভাবনা 65%। কিন্তু ফুটবল মানেই অনিশ্চয়তা, যেখানে 1% সম্ভাবনাও ইতিহাস বদলে দেয়। অবশ্য এটি কেবল প্রেডিকশন মার্কেট আর ডাটার খেলা। তবে গ্রুপ পর্বের শেষ মিনিটে করা একটি গোল আপনাকে পৌঁছে দিতে পারে স্বপ্নের ফাইনালে, অথবা পাঠিয়ে দিতে পারে এয়ারপোর্টে। কারণ খেলাটা যতটা না পায়ের তার চেয়ে বেশি স্নায়ুর। তবে নিজের পছন্দের দলের হাতেই সেই সোনালী ট্রফিটি দেখতে মুখিয়ে আছে ফুটবল প্রেমীরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্টের খবর। মিরপুর টেস্ট চলাকালীন সিলেট টেস্টের জন্য প্রস্তুত হচ্ছেন তানজিদ তামিম, নাইম হাসান ও পেসার শরীফুল ইসলাম। এই ক্রিকেটারদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন, শন টেট ও আশরাফুল। সেই সাথে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হতে অনুশীলন করেছেন বাবর আজমও। মিরপুর টেস্টের যখন চতুর্থ দিনের খেলা চলছিল মূল গ্রাউন্ডে, তখন আমার পেছনের এই একাডেমি বিল্ডিংয়ের পাশেই যে একাডেমি গ্রাউন্ডটি আছে সেখানে আবার অনুশীলন চলেছে। মূলত বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার টেস্টের একাদশে নেই তারা এখানে অনুশীলন করেছেন। ব্যাটার তানজিদ তামিম, যিনি টেস্ট দলে ডাক পেয়েছেন, মূলত হোয়াইট বলে তিনি পাকাপোক্ত তার জায়গা। রেড বলে প্রথমবার সুযোগ পেয়েছেন। হয়তো সিলেট টেস্টে তার খেলার সম্ভাবনাও আছে, যতটুকু আমরা ইনসাইডার নিউজ পাচ্ছি। সে তানজিদ তামিম লম্বা সময় আসলে ব্যাটিং করেছেন। তাকে কখনো বোলিং করেছেন আমাদের পেসার শরীফুল ইসলাম, যিনিও একাদশে নেই। স্পিনার নাইম হাসান, তিনিও বোলিং করেছেন। আবার আমাদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তানজিদ তামিমের আসলে সব কিছু মনিটরিং করছিলেন। তিনি কেমন ব্যাটিং করছেন, তার ভুল হলে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। আশরাফুল নিজেও কিন্তু আসলে বোলিং করেছেন তানজিদ তামিমের এগেনস্টে। আমরা জানি আশরাফুল
স্পিন বোলিং করে থাকেন তিনিও করেছেন। এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন যিনি সিনিয়র সহকারী কোচ তিনিও ছিলেন অনুশীলনে, তিনিও আসলে দেখভাল করেছেন। এছাড়াও পেস বোলিং কোচ শন টেট ছিলেন, তিনি মূলত আসলে শরীফুল ইসলামের কারণে এসেছিলেন। শরীফুল ইসলাম যেহেতু বোলিং করছিল তিনি আসলে তাকে গাইড করছিলেন তার কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার। তো খুবই লাইট একটা ট্রেনিং সেশন ছিল, এমন নয় যে খুব সবাই খুব সিরিয়াস ছিল, তবে একটা উৎসবমুখর পরিবেশে হাসি খুশি মেজাজে অনুশীলনটা হয়েছেন। পেসার নাহিদ রানাও এসেছিলেন, তিনি যদিও একাদশে আছেন কিন্তু বাংলাদেশ দল সেই সময় ব্যাটিং করছিল। নাহিদ রানা বোলিং করেনি, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়তো বা তার বোলিংয়ের প্রয়োজনও নেই, তবে তিনিও দাঁড়িয়েছিলেন, তিনিও শন টেট মোহাম্মদ সালাউদ্দিন এদের সাথে গল্পগুজব করেছেন। এছাড়াও জাতীয় দলের সার্কিটের কিছু ক্রিকেটার যেমন শেখ মেহেদি তিনিও ছিলেন, এছাড়া শাহাদাত হোসেন দীপু বাংলাদেশের টেস্ট ক্রিকেটার, আবু হায়দার রনি বাংলাদেশের আরেক পেসার, তারা সবাই আসলে অনুশীলনে ছিলেন এবং দেখা যাক সিলেট টেস্টে এদের মধ্যে থেকে দু একজন কিন্তু বাংলাদেশ একাদশে আসার সম্ভাবনা আছে, অন্তত দুজন আসবে এমনটাই গুঞ্জন কিন্তু আমরা পাচ্ছি। সেই সময় একই সাথে আসলে পাশের আরেকটা নেটেই বাবর আজম তিনিও আসলে অনুশীলন করেছেন। বাবর আজম মিরপুর টেস্ট খেলছেন না তার ফিটনেস জনিত সমস্যার কারণে, তবে বাবর টানা কিন্তু অনুশীলন করে যাচ্ছেন, অর্থাৎ তিনি যে সিলেট টেস্টে থাকছেন সেটাও কিন্তু মোটামুটি নিশ্চিত। নতুন করে যদি বাবর আজম ইঞ্জুরিতে সমস্যায় না পড়েন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টসম্যানপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এক বছর পর ইতালির শীর্ষ লিগ সিরিয়াতে ফিরে আনন্দে ভেসেছে ভেনেসিয়া ফুটবল ক্লাব। এই অর্জনে ভেনিসের শান্ত জলরাশিতে রাজকীয় উৎসব করে তারা। ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানাল জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাসে মুখরিত হয় চারদিক। বড় এক নৌকায় চড়ে জয় উদযাপন করেন ফুটবলাররা, আর তাদের ঘিরে সেই আনন্দে যোগ দেয় সমর্থকদের নৌকা। মাত্র এক বছরের ব্যবধানে ইতালির দ্বিতীয় টায়ারের শিরোপা জিতে আবারও শীর্ষ লিগে ফিরল দলটি। আবারও ইটালিয়ান ফুটবলের সেরাদের সাথে লড়তে প্রস্তুত ভেনিসিয়া। এদিকে ক্যানাল পেরিয়ে এই বর্ণাঢ্য র্যালি শেষ হয় সেন্ট মার্কস স্কোয়ারে এক বিশাল জনসমুদ্রে। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে আবারও ধাক্কা স্পেন শিবিরে। লামিন ইয়ামালের পর এবার ইনজুরিতে পড়েছেন উইঙ্গার নিকো উইলিয়ামস। দুই প্রধান ফুটবলারের ইনজুরিতে এখন কপালে চিন্তার ভাঁজ স্প্যানিশ কোচের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎই মাংসপেশিতে টান অনুভব করে লুটিয়ে পড়েন 23 বছর বয়সী নিকো উইলিয়ামস। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা নিকো স্প্যানিশ আক্রমণ ভাগের অন্যতম ভরসা, তবে পুরনো কুঁচকির চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় শঙ্কা বাড়ছে। ইনজুরির কারণে শঙ্কা আছে ইয়ামালকে ঘিরে এবার নিকোকে হারানো হবে স্পেনের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। আসন্ন ফুটবল বিশ্বকাপে শুধু ম্যাচ দেখেই আয় করা যাবে 60 লাখ টাকা। ফক্স স্পোর্টস ও ইন্ডিডের যৌথ উদ্যোগে ফক্স ওয়ান চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার নামে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। টাইমস স্কোয়ারে কাঁচের একটি ঘরে বসে দেখতে হবে বিশ্বকাপের 104টি ম্যাচের সবগুলোই, যেখানে 4K রেজুলেশনে খেলা দেখবেন সৌভাগ্যবান সেই কর্মী। দিনভর কাজ বলতে কেবল টেলিভিশনের পর্দায় চোখ রাখা, তাও আবার আসন্ন ফুটবল বিশ্বকাপের আসরকে ঘিরে। আর এই কাজের জন্যই বেতন দেওয়া হবে $50,000, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 60 লাখ টাকা। অবিশ্বাস্য মনে হলেও 2026 বিশ্বকাপকে সামনে রেখে এমনই এক চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফক্স স্পোর্টস ও ইন্ডিড। এমন ঘোষণা ফুটবল উন্মাদনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। ঘোষিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদবি হিসেবে থাকবে ফক্স ওয়ান চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার। দেখতে হবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপের মোট 104টি ম্যাচের প্রতিটি। এই কাজের জন্য কোনো সাধারণ অফিস বরাদ্দ থাকছে না, বরং নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে তৈরি করা হবে একটি বিশেষ কাচের ঘর। সেখানে বসেই 4K রেজুলেশনে খেলা দেখবেন সেই ভাগ্যবান কর্মী। ফুটবলের প্রতি মুহূর্তের উত্তেজনা এবং আবেগ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে যৌথভাবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে কেবল বসে বসে খেলা দেখলেই হবে না, সেই কর্মীকে যুক্ত থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরোটার সময় নিজের অভিজ্ঞতার গল্প শোনাবেন ভক্তদের। চাকরির মেয়াদ শুরু হবে আগামী 6 জুন থেকে, যা শেষ হবে বিশ্বকাপের এক সপ্তাহ পর, অর্থাৎ 26 জুলাই। চাকরিটি পেতে আগ্রহীদের জনপ্রিয় নিয়োগকারী প্ল্যাটফর্ম ইন্ডিডে নিজেদের প্রোফাইল আপডেট করতে হবে। সঙ্গে জমা দিতে হবে একটি সংক্ষিপ্ত ভিডিও, যেখানে বলতে হবে কেন তিনি এই পদের জন্য সেরা। আবেদনের শেষ সময় আগামী 17 মে।
6 জুন নিউ ইয়র্ক ইয়াঙ্কিস বনাম বোস্টন রেড সক্সের লাইভ সম্প্রচারের সময় সে ভাগ্যবান বিজয়ী নাম ঘোষণা করবে ফক্স। ফুটবল প্রেম আর পেশাদারিত্বের এমন মেলবন্ধন মাইলফলক হয়ে থাকবে ফুটবল বিশ্বে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।